আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প প্রতিশোধ। গল্পটি তাহলে শুরু করি। অনেক দিন বাদে থুড়ি বলা বাহুল্য, অনেকগুলো বছর বাদে কমলেশ আপন ভাইয়ের সঙ্গে ফোনে বার্তালাপ শেষ করতেই মনোরমা কলহপ্রিয় নারীর মতোই উত্তপ্ত লৌহবর্ণ চোখে তাকিয়ে বলে, কি গো, আজ এতগুলো বছর বাদে তোমার ভাই কি জানতে ফোন করেছিল শুনি? কমলেশ মিনমিনে গলায় বলে, কি আবার বলবে, খোঁজখবর নিচ্ছিল, ভালো মন্দের কথা জানতে চাইছিল, এই আর কি। তাই বুঝি? আমায় এত বোকা ভেবেছ তুমি? তোমার ভাই নিশ্চয়ই তার বউয়ের শেখানো বুদ্ধি প্রয়োগ করে জানতে চাইছিল যে আমরা এখনো বেঁচে বর্তে আছি নাকি না খেতে পেয়ে মরে ভূত হয়ে গেছি। আহা, এমন করে বলছো কেন? ভাই অসুস্থ, কিছু টাকার দরকার বলছিল। কথাটা শুনে মনোরমার মাথার ধিকি ধিকি আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। বলি, তোমার ভাইয়ের বউ কুবেরজিকে নিজের সিন্ধুকে আটকে রেখেছে আর টাকার বালিশ মাথায় দিয়ে সুখের নিদ্রা যাপন করে। আমাদের মতো গরিবের কাছে ওদের টাকার প্রয়োজন পড়ল, এটাও আমায় বিশ্বাস করতে হবে? কমলেশ আমতা আমতা করে বলে, আসলে তোমায় সাহস করে বলতে পারিনি। ভাই কয়েকদিন আগেও আমাকে ফোন করেছিল। ও খুব অসুস্থ, চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন। আমি তাই তোমাকে না জানিয়ে বিনুকে আসতে বলেছি। তুমি রাগ করো না লক্ষ্মীটি। মনোরমা, আজ তোমার ছেলে বিনু আসছে গো। মরণ আমার, আদিক্ষেতা দেখলে বাঁচি নে বাপু। বিনু কবে থেকে আমার ছেলে হলো শুনি? আমি কি ওকে পেটে ধরেছি নাকি? আমার একটি মাত্র মেয়ে কুসুম। বিনু আমার জায়ের ছেলে, তোমার ভাইপো। কথাটা মাথায় রেখো। আর হ্যাঁ, চটপট তৈরি হয়ে নিজের কাজে বেরিয়ে পড়ো। তোমার ভাইপো এলে আমি বুঝে নেব। বড়মশাই জানেন গিন্নি ভালোর ভালো আর মন্দের যে যা বুঝবে তাই। তাছাড়া গিন্নির রাগের যথেষ্ট কারণ তো আছেই। অগত্যা তৈরি হয়ে বেরিয়ে পড়লেন। কমলেশ বেরিয়ে যেতেই মনোরমার গায়ের চুলকানিটা বেড়ে গেল, খানিক হিংস্র হয়ে উঠল। মন থেকে মায়া মমতা দুজনেই পালিয়ে বাঁচল। সবে তো একটু সুখের মুখ দেখতে শুরু করেছিলাম। যেই শুনেছে আমাদের কুসুমের ভালো ঘরে বিয়ে হয়েছে, বরমশাই আবার নিজের কাজে বহাল হয়েছে, অমনি ওদের নজর পড়ল। লক্ষ্মীর বরযাত্রী হবার স্বাদ জাগল মনে। সেদিন তো বড় ঝোপ বুঝে কোপ মেরেছিলে তোমরা। বরমশাই চাকরি হারিয়ে অসুখে পড়ল বলে কয়েকটা টাকা ধার চাইতেই সুযোগ বুঝে শ্বশুরের ভিটের ভাগের অর্ধেক অংশ লিখিয়ে নিয়েছিলে। তারপর ওই ভিটেতেই আমাকে ঝি খাটিয়েছ, রাঁধুনির কাজে লাগিয়েছ। ঠাকুরপো একবার বাঁধা পর্যন্ত দেয়নি। রাত জেগে আয়া সেজে তোমাদের ছেলে মানুষ করেছি। 3 বেলা তোমাদের টেবিলে বাহারি আহার সাজিয়েছি, অথচ আমার কুসুমের পাতে ডাল ভাতের উপর এক টুকরো মাছ দিতে পারিনি কোনো দিন। তোমরা 2 স্বামী স্ত্রী মিছে করেও বলনি কোনো দিন, কুসুম আয় আমাদের সঙ্গে বসে খাবি। মেয়েদের নাকি বেশি নোলা ভালো নয়, শ্বশুরবাড়িতে না পেলে কষ্ট হবে। তাহলে আমার বরমশাইয়ের পাতে কেন পড়ে না? ও আচ্ছা, ওনার তো আবার বয়স হয়েছে, হজম করতে পারবে না। অথচ এখন নিজের টাকায় কেনা ভালো মন্দ দিব্য হজম করছে। আর আমি, আমার কথা না হয় ছেড়েই দিলাম। ঝিদাসী মানুষ, সকলের পাতে পড়ে থাকা খাবার খেয়েই রাতের বেলা ঢেকুর তুলতাম। এখন অবশ্য বরমশাই আমাকে এঁটো পাতে খেতে দেয় না। এখন আমি নিজের জন্য আলাদা থালা সাজিয়ে গুছিয়ে খেতে বসি। পুজোর সময় মেয়েটাকে একটা নতুন জামা দিতে পারিনি। নিজে পুরনো শাড়ি পরে মাকে অঞ্জলি দিয়েছি। তখন বিবেকবাবু কোথায় ছিলেন? ওদের মনে জেগে উঠতে পারেননি কোনো? সেই সব দিনের কথা আমি এত সহজেই ভুলে যাব? কক্ষনো না। আজ আসুক ওদের ছেলে, প্রতিশোধ কাকে বলে বুঝিয়ে দেব। বড় মা, ও বড় মা। কে? কে ডাকলো এমন করে বড় মা বলে? ও মা, এ তো সেই মুখ।
বয়স গড়িয়ে মাথায় বড় হলেও মুখখানা তো তেমনি আছে। বড়মা ডাকটাও তো আগেরই মতো। বিনু, তুই এসেছিস বাবা? একদিন বাদে মনে পড়লো বড়মাকে। আয় আয়, বস বাবা। হ্যাঁ রে, মুখখানা অমন শুকিয়ে কেন? অনেকক্ষণ কিছু খাসনি বুঝি? তুই হাত মুখ ধুয়ে বস, আমি তোকে গরম গরম লুচি ভেজে দিচ্ছি। রান্নাঘরে উঁকি দিয়ে, বড়মা, কি রান্না করছো? এই যে বাবা, তোর জন্য বড় বড় আলু দিয়ে খাসির মাংস রান্না করছি। আয়, 2 পিস ভাজা মাংস খাবি? বড়মা, তুমি এখনো মনে রেখেছো আমি কি খেতে ভালোবাসি? অবশ্য এখন এসব জোটে না কোনো দিন। কেন রে, রাঁধুনি রেঁধে দেয় না বুঝি? না গো বড়মা, এখন আমাদের বাড়িতে ঝি রাঁধুনি কিছুই নেই। মা বাড়ির কাজ রান্না সব নিজেই করে। অবশ্য এখন তো আর সেই বড় বাড়ি নেই গো। এখন আমরা এক কামরার ভাড়া বাড়িতে থাকি। বাবার তো বাজারে অনেক ধার হয়েছিল, তাই বাড়িটা বেচে দিয়েছে। এখন বাবা অসুস্থ, তাই চিকিৎসার জন্য টাকার দরকার। কথাটা শোনা মাত্রই শাড়ির আঁচল মুখে চেপে চমকে ওঠে মনোরমা। সেদিন ছোট মিথ্যে করে বলেছিল অনেক ধার হয়েছে, তাই খালি হাতে টাকা দিতে পারবে না। বরমশাই শ্বশুরের ভিটের অর্ধেক অংশ লিখে দেবার সময় মুখ দিয়ে বেরিয়ে গেছিল, আজ যেটা মিথ্যে করে বললি ছোট, একদিন সেটাই না হয় সত্যি হয়ে যায়। কিন্তু মনোরমা তো সত্যিই এমনটা চায়নি। তবুও প্রতিশোধ তো নিতেই হবে। রাতের বেলা কমলেশ মাংসের বাটিতে নজর দিতেই বলে উঠলেন, ও বাবা, খাসির মাংস কার জন্য আনিয়েছ? মনোরমা গলার মিটারখানা বাড়িয়ে তিক্ত স্বরে, কার জন্য আনতে যাব শুনি? কয়েকটা টুকরো ফ্রিজে হামাগুড়ি খাচ্ছিল, তাই তোমাকে রেঁধে দিয়েছি। কমলেশ মুচকি হেসে বলে, সেই তো, আমার ভাইপো আসবে বলে তো তুমি মাংস আনাবে না নিশ্চয়ই। তবে বাড়ি ফেরার মুখে মাংসের দোকানের ছেলেটা আমায় ডেকে বলে, কাকু, সকালে আপনার বাড়িতে মাংস দিয়ে এসেছি। তখন কাকিমার দেওয়া এত বড় নোটের ভাঙানি ছিল না, তাই ফেরত দিতে পারিনি। টাকাটা আপনি নিয়ে যান কাকু, বোধহয় ভুল করে বলেছে। মনোরমা নিজেকে আড়াল করতেই বলে, এত কথায় কাজ কি বাপু? গিলতে দিয়েছি, ওই কাজটি করেই আমাকে উদ্ধার করো দেখি। কমলেশ থামার পাত্র নন। তবে যাই বলো, বিনুর সাথে তুমি এটা কি করলে? সে বাড়ি ফেরার পথে আমার সাথে দেখা করে কান্না ভেজা গলায় বলে, জেঠু, বড়মা কিন্তু এখনও আগের মতোই আছে, একটুও বদলায়নি। তুমি নাকি বিনুর হাতে 50,000 টাকা দিয়ে বলেছ দরকার হলে আবার যেন আসে। তারপর নিজের জন্য পছন্দ করে কেনা ওই দামি গরদের শাড়িটা ছোট বউয়ের জন্য পাঠিয়ে দিলে, সঙ্গে আরও 2খানা নতুন শাড়ি। বিনুর হাতে 2টো ভর্তি ব্যাগ বোধহয় পুরো মাসের জিনিস, তাই না মনোরমা? মনোরমার চোখ দুটো পূর্ণ পুকুর হয়ে আসতেই লুকোনোর চেষ্টা করলে, কি হলো, তোমার চোখে জল কেন? মরণ, চোখে জল আসতে যাবে কেন? বোধহয় চোখে বালি পড়েছে। ভাগ্যিস বাতাসে এখনো বালির কণাগুলো উড়ে বেড়ায়, তাই তো চোখের জলের মিথ্যে দোহাই দেওয়া সহজ হয়েছে। মনোরমা, তুমি যে ওদের কষ্ট শুনে মরমে মরে যাচ্ছ, বিবেকবাবু তোমায় যে শান্তি দিচ্ছে না। মনোরমা ভাঙবে তবু মচকাবে না। এই শোনো, বিবেকবাবু আমার মনে উঁকি মারার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু সুবিধা করতে পারেনি। আমি প্রতিপক্ষকে বুঝিয়ে দিয়েছি, সে যদি কেউটে হয় তবে আমিও জাত গোখরো, প্রতিশোধ নিতে আমিও জানি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শম্পা দত্ত, পাঠে জয়তী। ধন্যবাদ।